জাল ছড়িয়ে আগামীকাল ঘোষণা হচ্ছে বিএনপি সরকারের প্রথম বাজেট। খুচরা বিক্রেতার কাছেও যেতে চায় এনবিআর। বরাদ্দ থাকছে মিড ডে মিল সহ শিক্ষার বিভিন্ন খাতে। জামালপুরে বিএসএফ এর পুশিন চেষ্টায় শক্ত অবস্থান বিজিবি সদস্যের। টহল জোরদার হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। 6 শিশু মৃত্যুর ঘটনায় বাতিল হতে পারে 8 দিন হাসপাতালের লাইসেন্স। কর্তৃপক্ষের জবাবে সন্তুষ্ট হয়নি মন্ত্রণালয়। আমরা কোনো সরে আসিনি, আমরা দেখছি, আমরা সন্তুষ্ট হইনি, কি করা যাবে সেটাতে আমরা যাচ্ছি। সোনিয়া মমতা বৈঠকের পর রাহুল গান্ধীর সাথে অভিষেক ব্যানার্জির সাক্ষাৎ নিয়ে নানান জল্পনা কল্পনা। তৃণমূল নেত্রীর কংগ্রেসে ফেরার গুঞ্জন কানাঘুষা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের ৫৫তম বাজেট দেওয়ার পথে সরকার। সংসদে তুলে ধরা হবে ৯,৩৮,০০০ কোটি টাকার ব্যয় প্রস্তাব। এনবিআরকেই সামলাতে হবে ব্যয়ের চাপ। কর ব্যবস্থাপনায় নানামুখী প্রচেষ্টার কথা তুলে ধরবেন অর্থমন্ত্রী। সারা দেশের খুচরা বিক্রেতাদের কাছে যেতে চায় এনবিআর। সরবরাহ ব্যবস্থায় দেয়া হবে অগ্রিম কর। সরকার মনে করে ১,০০০ টাকায় এই কর দাঁড়াতে পারে মাত্র ২ টাকা। স্টুডেন্ট নো ফিলস অ্যাকাউন্ট ছাড়া যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লাগবে টিআইএন। ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি সহ সব তথ্য ডাটাবেজে নেবে এনবিআর। অ্যাডভান্স ট্যাক্স হিসাবে একটা সিস্টেম আছে, সেটিকে আমরা অনেক ক্ষেত্রে মিনিমাম ট্যাক্সের আওতা নিয়ে গেছি। এটি একটি ডেভিয়েশন আমরা মনে করি, সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। প্রগতিশীল ধারণাটি আছে, সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। আমরা বলছি এটা প্রগতিশীল কর ব্যবস্থায় প্রত্যাবর্তন করার একটি চেষ্টা আমাদের থাকবে। ব্যক্তির করমুক্ত আয় সেবার ক্ষেত্রে নারী, প্রতিবন্ধী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ছাড় দেবে এনবিআর। তবে করমুক্ত আয়সীমায় আগের ১ লাখ টাকার ৫% কর দেবার ধাপটি তুলে দেওয়া হচ্ছে। এতে ব্যয়ের চাপে পড়বে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। সীমান্তে পুশিনকে কেন্দ্র করে বিএসএফ এর সাথে বিজিবির উত্তপ্ত বাক্য বিনিময়। ঘটনাটি জামালপুর বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের। ভোরে ১০৭২ নম্বর পিলারের কাছের কাঁটাতার দিয়ে ৭ জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। আমরা এখানে গার্ড দিয়ে আছি, লোক আসতেছে, আমরা নিতেছি না, আমরা রিটার্ন দিতেছি, ভারত চলে যেতেছে। ২৪ ঘন্টা আছে, আমাদের জীবন বাঁচি থাকতে আমরা ভারতের একটা লোক বাংলাদেশে ঢুকতে দেব না। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বিএসএফ এর অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিজিবি সদস্য ও স্থানীয়রা। এই সময় পুশিন করতে আনা ৬ জন ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। কলকাতা বাদাঘাট এলাকায় তার বাড়ি, কিন্তু পরিচয় পাওয়ার পরও ভারত তা ফেরত নিচ্ছে না, জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে শূন্য রেখায় রয়ে যায় এক বৃদ্ধ। এই বিষয়ে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ, তবে কোনো সুরাহা হয়নি। এদিকে সাতক্ষীরায় সুন্দরবন উপকূলীয় অঞ্চলে নদীপথে ১৫-২০ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি। অবৈধ নাগরিক বাংলাদেশে প্রবেশ করবেন না। রাজধানীর ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয় ২৭ মে। ঘটনার তদন্ত দ্রুত শেষ করে ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তদন্তে উঠে আসে কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি। ৮ দিনের আবদ্ধ গুমোট পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিল ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী। এসিও ছিল বন্ধ। এতে কক্ষের অক্সিজেন কমে বেড়ে যায় কার্বন ডাই অক্সাইড। এই অবস্থায় ওই দিন ওয়ার্ডে ছিলেন না কোনো চিকিৎসক, ডেকেও পাওয়া যায়নি নার্সদের। সব মিলিয়েই মৃত্যু হয় ৬ নবজাতকের। চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। তদন্ত রিপোর্ট অনুযায়ী ৮ দিন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানাতে নোটিশ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। জবাবে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় অসন্তুষ্ট মন্ত্রণালয়। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। ইচ্ছা করে করে না, এসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক ৪-৫ পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট বই কিছুই লেখেনি, বেগ রিপ্লাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, রিপোর্ট অনুযায়ী হাসপাতালটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। বাতিল হতে পারে লাইসেন্স। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বৃহস্পতিবার, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা কোনো সরে আসিনি, আমরা দেখছি, আমরা সন্তুষ্ট হইনি, কি করা যাবে সেটাতে আমরা যাচ্ছি। রাজধানীর মগবাজারের ৮ দিন হাসপাতাল ৭০০ বেডের, প্রতিদিন রোগী ভর্তি থাকে ৪০০-র মতো। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি অভিষেক ব্যানার্জির বৈঠকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে সৃষ্টি হয়েছে নতুন ধোঁয়াশা। প্রশ্ন উঠেছে, তৃণমূল কংগ্রেস কি তবে বিলীন হতে চলেছে কংগ্রেসের কাছে? এর আগে এক টেবিলে বসেন মমতা ব্যানার্জি আর সোনিয়া গান্ধীও। এই পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যম এবং দলীয় নেতারা বলছেন, এসব বৈঠকে মমতা ব্যানার্জির কংগ্রেসে যোগদান নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে। ভারতের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে পশ্চিমবঙ্গের বিরোধী দল তৃণমূল কংগ্রেস। একদিকে চলছে একের পর এক টিএমসি নেতা, এমপি ও বিধায়কদের
বিজেপিতে যোগদান। অন্যদিকে দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সাথে তৃণমূলের শীর্ষ পর্যায়ের নেতাদের একাধিক বৈঠককে ঘিরে সব মিলিয়ে তৈরি হয়েছে এক ধরনের রাজনৈতিক ধোঁয়াশা। বুধবার দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি অভিষেক ব্যানার্জি। এর আগে বৈঠক হয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সাথে টিএমসি প্রধান মমতা ব্যানার্জির। এই ধারাবাহিক বৈঠককে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে কংগ্রেসের সাথে আরো ঘনিষ্ঠ হচ্ছে? এমনকি কিছু মহলে গুঞ্জনও ছড়িয়েছে, ভবিষ্যতে কি তৃণমূল কংগ্রেসের সাথে জোট নয় বরং আরো বড় কোনো রাজনৈতিক একীভূতকরণের পথে হাঁটতে পারে। যদিও কংগ্রেসের তরফ থেকে এমন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি, আর টিএমসিও মমতার কংগ্রেসে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।